হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ব্ল্যাকবোর্ড। তো আমি জেনারেলি তোমাদের কমিউনিটিতে একটা আপডেট দিয়েছিলাম, সেটা হচ্ছে আমি তোমাদের জন্য স্পেশালি মানে শুধুমাত্র WBCS স্টুডেন্টসদের জন্য নয়, আমি লিটারেচারের ওপর যাদের ইন্টারেস্ট আছে আমি সেই সব স্টুডেন্টদেরকে টার্গেট করে আমি নতুন একটা সিরিজ আমার ইউটিউব চ্যানেল যেটা ব্ল্যাকবোর্ড আমাদের, তো সেখানে আমি আনতে চলেছি, যেখানে হচ্ছে সিরিজটার আমি নাম দিয়েছি ইংলিশ লিটারেচার, যেটা হচ্ছে উইদাউট লিটারেচার লাইফ ইজ হেল। ওকে, তো এরকমই তোমরা কি পাবে, পার্ট 1 পার্ট 2 এভাবে আমি সিরিজগুলো বানাবার চেষ্টা করব তোমাদের জন্য। আমি এবার উদ্দেশ্যটা বলি যে যখন আমি ডিসাইড করলাম যে ইংলিশ লিটারেচার তোমাদের পড়াবো, বেসিক্যালি যেটা ইংলিশ অপশনাল পেপার হয় WBCS এক্সিকিউটিভ এক্সামের জন্য, তো সেখানে তোমাদের অপশনাল পেপার যেটা রয়েছে সেখানে বেশিরভাগ আমরা কি দেখেছি, পোয়েট্রি, ঠিক আছে, বা পোয়েম অ্যান্ড নভেলস অনেক কিছু দেখেছি আমরা। তো আমার স্টুডেন্টদের রিকোয়েস্ট ছিল যে ম্যাম একটু রুট থেকে পড়াবেন। তো দেখো আমরা বেসিক্যালি কি হয় যে যেহেতু এটা WBCS এক্সামিনেশনের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, অ্যান্ড সেখানে যখন এত বড় একটা সিলেবাস থাকে যেটা আমাদের শেষ করতে হবে, তো সেখানে যদি আমি আবার তোমাদের এই রুট যে টপিকগুলো আছে সেগুলো যদি আমি কভার করার চেষ্টা করি, তাহলে কি হবে যে সিলেবাস হয়তো কমপ্লিট করতে আমার লেট হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি ডিসাইড করলাম যে শুধুমাত্র এটা অপশনাল যে স্টুডেন্ট আছে তাদের এটা রিকোয়ারমেন্ট নয়, রিকোয়ারমেন্টটা আমার কাছে অনেক দিন ধরেই আসছিল। তো আমি ভাবলাম যে এরকম অফ টপিক মিনস লিটারেচার রিলেটেড অফ টপিকগুলো, যেগুলো হচ্ছে যারা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট আছো, তারা প্রথম যখন লিটারেচার নিয়ে পড়াশোনা করছো তখন তোমাদের এই ডিফিকাল্টিসগুলো আসে, যে টার্ম যেগুলো রয়েছে ইংলিশের কিছু ওয়ার্ডস তোমরা মানে বুঝতে পারো না, তার জন্য স্পেশালি পোয়েট্রি তোমরা কি করো না, পোয়েট্রিকে খুব একটা ভালোভাবে তোমরা এনজয় করতে পারো না, ঠিক আছে, সেই স্বাদটা তোমরা নিতে পারো না যেটা পোয়েট তার লেখার মাধ্যমে আমাদের কাছে পৌঁছাতে চাইছে। তার যদি মানেই আমরা না বুঝি তাহলে সেটা তো একদমই সম্ভব নয়। তো আমি ভাবলাম যে এরকমই লিটারেচারের কিছু কিছু আমি সিরিজ আনবো, যেখানে তোমাদের কিছু আননোন ওয়ার্ডস থাকবে যার মানে আমি তোমাদের জানিয়ে দিতে পারবো, যেখানে কোনো তোমাদের ডিকশনারি প্রয়োজন হবে না। তো সেরকম কিছু ওয়ার্ড সিরিজ থাকবে। অ্যান্ড আমি চাইবো যে এই লিটারেচারে যে বেসিক যে জিনিসগুলো আছে, যেগুলো আমাদের হয়তো যারা MA স্টুডেন্ট মানে যারা মাস্টার ডিগ্রি করছো লিটারেচারের ওপর অবভিয়াসলি, তো তাদের কি হয় যে ফেলে আসা বছরে আমরা যে জিনিসগুলো শিখে এসেছি সেগুলো আমরা ভুলে যেতে থাকি, কারণ চর্চায় থাকে না। তো তাদের জন্য আমি কি করেছি, তাদের কথা ভেবেই এই টপিকটা রাখা। তো এই জন্যই আমি দেখবে ট্যাগলাইনটা দিয়েছিলাম, লিটারেচার যারা লাভার রয়েছে, যারা লিটারেচার ভালোবাসো, তো তাদের আই থিঙ্ক এই সিরিজটা ভালো লাগবে। তো যেহেতু এটা আমার প্রথম ক্লাস, তো এটার আমি রেসপন্স তোমাদের তরফ থেকে দেখব এবং তারপরে আমি ডিসাইড করব যে আমি যে এক্সট্রা এফর্টটা তোমাদের জন্য দিচ্ছি বা এক্সট্রা টাইম বের করে যে একটা আলাদা সিরিজ তোমাদের জন্য আনতে চলেছি, সেটা তোমরা কতটা ভালো করে তোমাদের কাজে লাগছে বা তোমাদের রেসপন্স কতটা আমার কাছে ভালো করে আসছে। তো তারপরে কিন্তু আমার বাকি ভিডিওসগুলো তোমাদের উপর ডিপেন্ড করছে যে সেটা কন্টিনিউ আমি করব কি করব না, ঠিক আছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে, এটা সবার জন্য, প্রত্যেকটা স্টুডেন্ট যারা BA করছো মানে যারা গ্র্যাজুয়েশন লেভেলে রয়েছো, যারা MA করছো মানে মাস্টার ডিগ্রি লেভেলে রয়েছো, এবং যারা WBCS পড়ছো অ্যান্ড WBCS অ্যাসপিরেন্ট যাদের হচ্ছে ইংলিশ হচ্ছে অপশনাল পেপার, তো প্রত্যেকের জন্য হচ্ছে আমার এই টপিকগুলো দিয়ে আমি শুরু করছি আজকের টপিক। অ্যান্ড যেহেতু আমার স্টুডেন্টদের রিকোয়েস্ট ছিল যে একটু বেসিক থেকে, তো যেহেতু আমাদের WBCS এ কি হয় সিলেবাসে পোয়েমটা বেশি থাকে, তো পোয়েম যেহেতু বেশি থাকে তো সেটার কিছু ডিটেলস আমাকে না জানলে আমি কি করতে পারবো না, আমি পোয়েমটা এনজয় করতে পারবো না। তো যাতে তোমরা পোয়েমটা রিডিং পড়ে পোয়েট কি বলছে অ্যান্ড আমি কি মনে করছি, আমি সেটা ফিল করতে পারছি কিনা, সেটা যাতে একটু কানেকশন তোমরা করতে পারো, তো তার জন্য আজকে আমার টপিক হচ্ছে ফার্স্ট টপিক আমার ভিডিওর ফার্স্ট সিরিজের, সেটা হচ্ছে প্রোসোডি। ওকে, তো চলো হোয়াট ইজ প্রোসোডি আমরা জেনে নেবো আজকে। তো
আমার পুরোটাই আজকের টপিক থাকবে প্রসিডি অ্যান্ড তার ফ্যামিলি নিয়ে। ফ্যামিলি কেন বললাম, একটু ইন্টারেস্টিং ওয়েতে পড়বো, তাহলে দেখবে জিনিসগুলো আরও মাথায় গেঁথে যাচ্ছে। তো প্রসিডি কি? ইট ইজ দ্য গ্রামার অফ ওয়ার্ডস। হোয়াট ইজ ওয়ার্ডস? এই যে বললাম যে কবিতা আমরা যে পড়ি সুন্দরভাবে, আর একটা ছন্দ না থাকলে কবিতা পড়ে কিন্তু কোনো লাভ নেই। তো কবিতা পড়ার জন্য যে ছন্দ দরকার, সেই ছন্দটার গ্রামার হচ্ছে কি? প্রসিডি। অর্থাৎ যে ছন্দে কবিতাটা কবি লিখেছেন, আমাদের কাছে সেটা ডেলিভার করতে চেয়েছেন, আমরা যাতে সেই স্বাদটা নিতে পারি, সেটা আমরা তখনই নিতে পারবো যখন আমরা প্রসিডি ব্যাপারে ডিটেলস জানতে পারবো। ঠিক আছে? তো প্রসিডি কি? কিছুই না, প্রসিডি হচ্ছে কবিতাটা যে ছন্দে লেখা হয়েছে সেটা কি গ্রামার, কি কিসের ওপর বেস করে ছন্দটা বানানো হয়েছে, কিভাবে কবিতাটা লেখা হলো, সেই সম্পর্কে ডিটেলস আমাদের প্রসিডি প্রোভাইড করে থাকে। ঠিক যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমাদের গ্রামার হেল্প করে থাকে, যেমন পার্টস অফ স্পিচ তোমাকে হেল্প করে থাকে বেসটা তোমাকে তৈরি করে দেওয়ার জন্য, রাইট? সেখানে কি থাকে? পার্টস অফ স্পিচে প্রচুর মেম্বার থাকে, নাউন প্রোনাউন থেকে কনজাংশন ইন্টারজেকশন সবাই থাকে। তো সেরকমই প্রসিডিরে কি থাকে? প্রসিডিরও থাকে হচ্ছে নানা রকম ফ্যামিলি মেম্বার, সেগুলো সম্পর্কে আমরা পড়বো। তার আগে দেখে নিই এই যে প্রসিডি ওয়ার্ড, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে গ্রিক ওয়ার্ড প্রসিডিয়া থেকে নেওয়া হয়েছে। গ্রিক ওয়ার্ড প্রসিডিয়া, যার মানে কি? যার মানেই হচ্ছে টোন, রিদম, বা হচ্ছে তোমার কিসের হচ্ছে রিদম থাকবে, সেটা হচ্ছে তোমার কোনো সং, কোনো সঙের যখন তুমি টোন দেখাচ্ছ, অ্যাকসেন্ট দেখাচ্ছ, সেটাকেই বলা হতো আগে গ্রিক ওয়ার্ড প্রসিডিয়াতে। ওকে, অ্যান্ড সেখান থেকে ডিরাইভ করা হয়েছে প্রসিডি ওয়ার্ডটা, যেটাতে তুমি ঠিক সেম জিনিসে জানতে পারছো কি টোনে লেখা হয়েছে, কি অ্যাকসেন্টে লেখা হয়েছে, ঠিক আছে, কি রিদম ইউজ করা হয়েছে, কি রাইম ইউজ করা হয়েছে, সেগুলো সবই তুমি কিসে জানতে পারবে? প্রসিডির মাধ্যমে জানতে পারবে পোয়েম বা পোয়েট্রির ব্যাপারে। ওকে, তো চলো আমরা দেখে নিই প্রসিডিতে কি কি এলিমেন্টস থাকে, বেসিক এলিমেন্টস কি কি থাকে। বেসিক এলিমেন্টসের মধ্যে দেখে নাও, আমি সাইডে দাঁড়াচ্ছি। প্রথমে আমি কি বললাম? অ্যাকসেন্ট। অ্যাকসেন্ট মানে উচ্চারণ, আমরা সবাই জানি। অ্যাকসেন্ট, তারপর হচ্ছে সিলেবল, দেন ফুট, তারপর মিটার, রিদম অ্যান্ড রাইম। তাহলে এই সব কটা ফ্যামিলি মেম্বারকে নিয়ে আমাদের কি তৈরি হয়? প্রসিডি। ওকে, অ্যান্ড অ্যাকসেন্ট, উই নো দ্যাট অ্যাকসেন্ট মানেই হচ্ছে, ঠিক দেখো, একটা যেহেতু ফ্যামিলি মেম্বার, কেন বললাম? প্রত্যেকের সাথে কি হয়? রিলেশন রাখে। কিভাবে রিলেশন রাখে? যেমন আমি অ্যাকসেন্ট কাকে বলি? অ্যাকসেন্টের একটা আমি খুব ভালো তোমাদের সিনোনিম বলি, তাহলে তুমি একটু রিলেট করতে পারবে। অ্যাকসেন্ট, তার সিনোনিম হচ্ছে স্ট্রেস। ওকে, কি বললাম? স্ট্রেস। গট মাই পয়েন্ট? তার মানে কি? স্ট্রেস এর সাথে রিলেটেড হচ্ছে অ্যাকসেন্টের মানে। তার মানে তুমি যখন কোনো সিলেবেল উচ্চারণ করছো, সিলেবেল কি সেটাও আমি আসবো, তো যখন সিলেবেলটা তুমি উচ্চারণ করছো, তোমার গলা দিয়ে সেটা উচ্চারণ করার সময় তুমি যে স্ট্রেসটা দিচ্ছ, দ্যাট ইজ কল অ্যাকসেন্ট। ওকে, একদম ইজি ভাষায় তোমাদের বুঝিয়ে দিলাম। এবার চলে আসি সিলেবেল কি। সিলেবেল ছোটবেলা থেকে আমরা সবাই পড়েছি, উই নো হোয়াট ইজ সিলেবেল, তাই না? তো ছোটবেলায় আমরা কি পড়তাম? কোনো ওয়ার্ড আমরা যখন উচ্চারণ করি, যতবার থেমে বা ভেঙে ভেঙে আমরা উচ্চারণ করি, সেই প্রত্যেকটা ভাঙা টুকরোকে আমরা কি বলি? সিলেবেল বলি। বাট এখন তো আমরা বড় হয়েছি, তো যখন বড় হয়েছি তখন তার সাথে আমাকে কি করতে হবে? আরেকটু জিনিস আমাকে ইনপুট করতে হবে। কি জিনিস? সিলেবেল আমরা তাকেই বলবো, সেটা হচ্ছে একটা পার্ট যেটাকে প্রনাউন্স করছি। কোন পার্ট? যার মধ্যে একটা ভাওয়েল সাউন্ড থাকে। তাহলে একটা ভাওয়েল সাউন্ড যুক্ত প্রনাউন্স পার্টকে আমরা বলছি সিলেবেল। ওকে, একটা ভাওয়েল সাউন্ড পেলাম কোনো ওয়ার্ডের, সেটা একটা সিলেবেল হলো। 2 নম্বর ভাওয়েল সাউন্ড পেলাম কোনো ওয়ার্ডের, 2 নম্বর সিলেবেল হলো। বুঝতে পারলে? তাহলে এইভাবে ভাওয়েল সাউন্ডের উপর ডিপেন্ড করে আমরা সিলেবেল কিন্তু ওয়ার্ডে ভাগ করে থাকি। এবার একটা কথা হচ্ছে, কোনো কোনো ওয়ার্ড একটাই সিলেবেল যুক্ত শব্দ দিয়ে হয়, যেমন দেখে নিই আমরা বুক, BOOK, বুক। দেখো ভাওয়েল সাউন্ড পাচ্ছি কটা? একটাই, তার মানে এটা কি? মনোসিলেবিক ওয়ার্ড। আমি এটাতেও আসবো, যে সিলেবিফিকেশন আমি যখন আসবো তখন এটাও তোমাদের বলে দেবো মনোসিলেবিক কি। তার মানে একটা সাউন্ড যুক্ত, আমি একটা ভাওয়েল সাউন্ড পেলাম এই ওয়ার্ডটা, তাই এটাকে কি বলা হচ্ছে? মনোসিলেবিক।
দেখো অনেকে আবার গোলায় যে দুটো তো ভাওয়েল আছে, তার মানে তো দুটো সিলেবেল হওয়া উচিত। কখনো নয়, আমরা কটা ভাওয়েল আছে সেই কাউন্ট করব না, কটা ভাওয়েল সাউন্ড পাচ্ছি তার উপর ডিপেন্ড করে আমাদের সিলেবিফিকেশন। গট মাই পয়েন্ট? চলো এবার দেখব ফুট। ফুট কাকে বলে একটু ওভারভিউ নিয়ে নিই, যে সিলেবেল নিয়ে আমরা দেখবো আবার ফুট তৈরি হয়, কিভাবে তৈরি হয় সেটা আমরা পরের পেজে দেখে নেব, এখন আর নয়, বিকজ দুটো হয়ে যাবে। তোমাদের মনে হবে আমি তো কোনো এক্সাম্পল দিচ্ছি না, তো তোমাদের নিতে অসুবিধা হবে, কারণ তোমরা এক্সাম্পল দিয়ে পড়ে অভ্যস্ত আছো। তো ঠিক আছে, আমরা সিলেবেল দেখবো একটু, তারপর আমরা ফুট অ্যান্ড মিটার আস্তে আস্তে দেখে নেব। ঠিক আছে, চলো আমরা পরের পেজে যাচ্ছি। এবার দেখে নাও যে সিলেবিফিকেশন কাকে বলে। এই যে ভাওয়েল সাউন্ড যুক্ত পার্টগুলোকে উচ্চারণ করে করে যে আমি ভাগ করে নিচ্ছি সেটাকে সিলেবিফিকেশন বলা হয়। সেইভাবে কিভাবে বলবো এবং কটা ভাগ পাওয়া যায় দেখো, মনোসিলেবিক একটু আগেই বললাম, যেখানে আমি একটা ভাওয়েল সাউন্ড যুক্ত পার্ট পাবো সেটাকে আমরা কি বলবো, মনোসিলেবিক। ঠিক আছে, ডায়াসিলেবিক তার মানে কটা ভাওয়েল সাউন্ড পাবো, দুটো। এটা খুব ইজি, তোমরা নিজেরাই বুঝতে পারবে। কেমন এক্সাম্পল দিয়ে একটা দেখি ডায়াসিলেবিক কোনটাকে বলছি। চলো একটা এক্সাম্পল দেখে নি। যেমন দেখো ডায়াসিলেবিক আমি কি বলতে পারি, পার্সেল। দেখো কথাটা কি, পার্সেল। দেখো দুবার ভাগ হয়ে যাচ্ছে, একটা পা একটা ভাওয়েল সাউন্ড পাচ্ছি, সেল ই একটা ভাওয়েল সাউন্ড পাচ্ছি, তাহলে কটা হলো, এটা হচ্ছে ডায়াসিলেবিক ওয়ার্ড। গট মাই পয়েন্ট? তাহলে একটা দেখি, তারপরে হচ্ছে ট্রাইসিলেবিক, মানে কটা ভাওয়েল সাউন্ড পাবো, ভাওয়েল সাউন্ড পাবো তিনটে। তাহলে এরকম ট্রাইসিলেবিক ওয়ার্ড কি হতে পারে, ধরো ক্যাপিটাল, তাহলে দেখো ক্যাপিটাল, তাহলে দেখো কটা পেলাম, তিনটে ভাওয়েল সাউন্ড যুক্ত ওয়ার্ড পেলাম, তাই এটাকে কি বলছি, ট্রাইসিলেবিক। ওকে, দেন আমরা চলে যাব টেট্রাসিলেবিক। তার মানে টেট্রা মানে হচ্ছে আমরা চারটে ভাওয়েল সাউন্ড যুক্ত সিলেবেল পাবো। তো চারটে ভাওয়েল সাউন্ড যুক্ত টেট্রাসিলেবিক যদি আমি দেখি তাহলে আমি কি বলতে পারি, স্যাটিসফ্যাকশন। ঠিক আছে, তাহলে দেখো স্যাটিসফ্যাকশন, 1 2 3 4 স্যাটিসফ্যাকশন হয়ে গেল। চারটে সিলেবেল যুক্ত মানে টেট্রাসিলেবিক ওয়ার্ড পেয়ে গেলাম। সিমিলারলি নেচারটা চলে আসি পেন্টাসিলেবিক। পেন্টাসিলেবিক কি, পেন্টাসিলেবিক কি, তার মানে পাঁচটা ভাওয়েল সাউন্ড যুক্ত শব্দ পাবো। তো পেন্টাসিলেবিক এরকম আমরা ওয়ার্ড কি পেয়ে থাকি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। দেখো পাঁচটা সিলেবেল ভাওয়েল মানে পাঁচটা সিলেবেল যুক্ত শব্দ, অর্থাৎ পাঁচটা ভাওয়েল সাউন্ড যুক্ত আমরা পার্ট পেলাম। ওকে, তাই এটাকে বলা হচ্ছে পেন্টাসিলেবিক। অ্যান্ড পলিসিলেবিক বা মাল্টিসিলেবিক বলা হয় পাঁচের থেকে যখন আরো বেশি তুমি সিলেবেলে কোনো ওয়ার্ডকে ভাগ করতে পারবে সেটাকে আমরা পেন্টাসিলেবিক বলে থাকি। ঠিক আছে, সেটাকে আমরা কি বলে থাকি, পেন্টাসিলেবিক বলে থাকি। তো এরকম যদি আমরা একটা ওয়ার্ড দেখি সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি। দেখো কি হলো, রেসপন্সিবিলিটি। দেখো রেসপন্সিবিলিটি, তাহলে পাঁচের থেকে বেশি হয়ে গেল, তাই আমরা এখানে কি বললাম, এটাকে পলিসিলেবিক ওয়ার্ডস বললাম। ঠিক আছে, তাহলে সিলেবিফিকেশনে আমরা মোটামুটি একটা ওভারভিউ নিয়েই নিলাম। এবার একটা এখানে দেখো আমি একটা ছোট্ট একটু ইন্টারেস্ট করার জন্য একটা এরকম শেপ রেখেছি, কারণ এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্টস আমি তোমাদের বলতে চাইবো। কি ইম্পর্টেন্ট পয়েন্টস, দেখো আমি যদি একটা ওয়ার্ড লিখি FAN, ফ্যান, FAN ফ্যান, তাহলে ভালো করে ওয়ার্ডটা দেখো, মাঝখানে একটা কি রয়েছে, ভাওয়েল রয়েছে, তার আগে একটা কনসোনেন্ট রয়েছে এন্ড তারপরে একটা কনসোনেন্ট রয়েছে। উই নো কনসোনেন্ট কি, ভাওয়েল কি, আমরা জানি পাঁচটা ভাওয়েল AEIOU এন্ড এটা ছাড়া কনসোনেন্ট ছোটবেলা থেকে পড়ে এসেছি, তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো মাঝখানে যে A,
যে ভাওয়েলটা রয়েছে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা যদি একটু ইংলিশের টার্মে দেখি সেটাকে আমরা বলে থাকি নিউক্লিয়াস। কি বলে থাকি? নিউক্লিয়াস। এটাকে কি বলি? নিউক্লিয়াস। ওকে, ভালো করে জেনে নাও। আমরা পড়েছি কিন্তু সবগুলো গ্রাজুয়েশন লেভেলে পড়েছি, বাট ভুলে যাই, তাই না, যদি চর্চা না থাকে। এই হচ্ছে ভাওয়েলটার নাম দিয়ে দিলাম। ভাওয়েলের যে আগে যে কনসোনেন্টটা প্লেস করে থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে যদি আমরা ইংলিশে বলি তাহলে এটা কি হয়ে যাবে? অনসেট। কি বলবো? অনসেট। ওকে, অ্যান্ড ভাওয়েলের পরে যে কনসোনেন্ট অর্থাৎ এন, এটাকে আমরা কি বলবো? ভাওয়েলের ঠিক পরে যে কনসোনেন্ট থাকবে সেটাকে আমরা বলে থাকি কডা। কি বলে থাকি? CODA, কডা। কেন লেখালাম এবার মিনিংটা তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো পোয়েট কি সুন্দর আমাদের কাছে এই জিনিসগুলোর মাধ্যমে পৌঁছাতে চায়। কোনো একটা পোয়েম যদি তিনি বা পোয়েট্রি যদি তিনি লেখেন তাহলে সেটা কিভাবে তারা মিলিয়ে থাকেন। কি মিলিয়ে থাকে? রাইম মিলিয়ে থাকেন। কিভাবে না, এই নিউক্লিয়াস অ্যান্ড কডা এই দুটো মিলিয়ে মিলিয়ে কবি আমাদের কাছে যে কবিতাটা লেখেন তার মাধ্যমে আমরা কি পাই? রাইম পাই। কি পাই? রাইম পাই। দেখো তোমরা একটু ফ্যান, ক্যান, ম্যান দেখেছো? লাস্টের ভাওয়েল অ্যান্ড তারপরে মানে মাঝখানে ভাওয়েল অ্যান্ড তারপরে কনসোনেন্ট নিয়ে এই দুটোকে মিলিয়ে কি পাওয়া যায়? রাইম পাওয়া যায়। যেমন কি পেলাম? ফ্যান, ক্যান, ম্যান। বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা জিনিসগুলো যদি একটু জানি তাহলে আমাদের কাছে যে পোয়েমটা পড়বো খুব সুন্দরভাবে কিন্তু আমরা পড়তে পারবো। অ্যান্ড পড়তে পারা মানেই আমাদের কাছে কি হবে? আমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হবে, কি বোঝাতে চেয়েছে কবি, কি ডেলিভার করতে চেয়েছেন এত সুন্দর কবিতা লিখে, রাইট? তাহলে এইটুকু পোর্শন আমরা কি করলাম? কভার করে নিলাম, যেখানে সিলেবিফিকেশন অ্যান্ড নিউক্লিয়াস, কডা অ্যান্ড রাইম সম্পর্কে আমরা জেনে নিলাম। ঠিক আছে, চলো পরের পেজ চলে যাই। একদম ছোট ছোট করে শিখবো অ্যান্ড খুব সুন্দর করে শিখবো যাতে না ভুলি। এবার দেখো সিলেবেলে আমরা এখন আছি, ঠিক আছে? তো সিলেবেলে দুটো জিনিস আমাকে জানতে হবে। সেটা হচ্ছে কি, সিলেবেলের মধ্যে কিছু সিলেবেলকে বলা হয় স্ট্রেস সিলেবেল অ্যান্ড আরেকটাকে বলা হয় আনস্ট্রেসড সিলেবেল। ঠিক আছে? স্ট্রেসড সিলেবেল অ্যান্ড আনস্ট্রেসড সিলেবেল ব্যাপারটা কি? ডেফিনেশন তো বইতে লেখাই থাকে, আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো। দেখো আমি যদি কোনো ওয়ার্ড লিখি, যেমন ধরো লিখলাম ahead, ahead, ওকে? তো এখানে দেখো এটা একটা ডাইসিলেবিক ওয়ার্ড, উই নো। এখন সিলেবিফিকেশন আমরা শিখে এসেছি, তো আমি দেখছি এখানে দুটো সিলেবেল যুক্ত এটা ওয়ার্ড, একটা তারপরে হেড, হেড। তাহলে দেখো এই ওয়ার্ডটা যদি যখন উচ্চারণ করছো তখন দেখবে একটা পোর্শন সিলেবেলের ওপর কম তোমাকে স্ট্রেস দিতে হচ্ছে বা জোর দিয়ে উচ্চারণ করতে হবে, মানে তাড়াতাড়ি উচ্চারণ হয়ে যাচ্ছে, বেশি স্ট্রেস লাগছে না। বাট হেড, হেডে দেখো আমার গিয়ে স্ট্রেসটা কি পড়ছে? বেশি পড়ছে। তাহলে এই হেডটাকে আমি কি বলবো? হেডটাকে আমরা বলবো স্ট্রেস সিলেবেল। ওকে, হেডটাকে কি বলবো? স্ট্রেস সিলেবেল। এন্ড আই যেহেতু আমার জোরটা কম পড়ছে তাই এটাকে কি বলবো? এটাকে বলবো আনস্ট্রেসড সিলেবেল। বোঝাতে পারলাম? খুব ইজি। দেখো যেটাতে জোর বেশি দিচ্ছি স্ট্রেস সিলেবেল, যেটাতে জোর কম দিচ্ছি আনস্ট্রেস সিলেবেল। গট মাই পয়েন্ট? এবার দেখো খুব মজার একটা ব্যাপার আছে যে এই যে আনস্ট্রেস অ্যান্ড স্ট্রেস সিলেবেল, এটাকে আমরা কিছু মার্ক ইউজ করে থাকি এগুলোকে বোঝাবার জন্য। কারণ সবসময় এত বড় তো লিখতে পারি না বাবা, স্ট্রেস সিলেবেল এতটা লিখতে হবে, তার জন্য আমরা কি করি? একটা মার্ক ইউজ করে থাকি। তাহলে স্ট্রেস সিলেবেলের মার্ক হচ্ছে লাইক আমরা এইভাবে একটা দাগের মতো দিয়ে লিখি, এটাকে কি বলে? এনি আইডিয়া? এই যে দাগ দিয়ে আমরা যেটা লিখি স্ট্রেস লেভেলকে মার্ক করে থাকি, এটাকে কি বলে? এটাকে বলে ইকটাস, ইকটাস। ওকে, অ্যান্ড এই যে আনস্ট্রেস লেভেল তাকে একটা ছোট্ট, যেহেতু এখানে স্ট্রেস আমার কম পড়ছে তাই এর মার্কটাও দেখো ছোট্ট হয়, ছোট্ট একটা ইউ এর মতো এরকম একটা
মার্ক দিয়ে থাকে এটাকে কি বলে? এটাকে কি বলে থাকে? উপরেটা আমরা জেনে নিলাম ইকটাস, আর আরেকটাকে কি বলে? ব্রেভ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা ইকটাস এন্ড ব্রেভ কিভাবে ইউজ করি সেটা আমরা জেনে নিলাম। অর্থাৎ এই স্ট্রেস লেভেলের মার্ক অ্যান্ড আনস্ট্রেস লেভেলের মার্ক আমরা জেনে নিলাম। এটাতে আমাদের স্ক্যানিং করতে সুবিধা দেবে। যারা গ্র্যাজুয়েশন লেভেলে রয়েছে বা যারা এমএ করছো, তারা গ্র্যাজুয়েশনে পড়াশোনা একটু মানে মাথা থেকে বেরিয়ে যায়, তারা এবার মনে করতে পারবে যে হ্যাঁ, আমরা স্ট্রেস অ্যান্ড আনস্ট্রেস তো মানে সাউন্ড লেভেলের এইভাবে আমরা দেখিয়ে থাকি। এটা আমাদের মাথায় চলে এলো। এবার দেখো, কেউ কেউ যারা নতুন আছো, যারা আমি বলেছি এটা সবার জন্য, সব রকম স্টুডেন্টদের জন্য, তো কেউ কেউ যারা নতুন আছো তাদের সিলেবাসিফিকেশনে মানে একটু ভুলে যাও বা সিলেবাসিফিকেশন করতে একটু প্রবলেম হয়ে যায়, তো তারা কি করবে? এই কয়েকটা রুল বারবার বলে দিচ্ছি, এই রুলটাই যে সব ওয়ার্ডের ক্ষেত্রে ফলো হয় এমন কিন্তু নয়, বেশিরভাগ ক্ষেত্রে ফলো হয়। কিছু কিছু ক্ষেত্রে তুমি এটা কাজে লাগাতে পারবে। তো সেরকম ভাবে আমি কিন্তু কয়েকটা রুল লিখে রেখেছি, যেটাতে কিছু হলেও তোমরা একটা আইডিয়া পাবে যে হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি। বারবার আমরা যদি প্র্যাকটিস করি তাহলে সিলেবেল ডিভিশনে আমাদের কিন্তু হেল্প হয়ে যাবে। ঠিক আছে, অনেক স্টুডেন্ট আছে নতুন, যাদের অসুবিধা হয়, তো তাদের জন্য কথা মাথায় রেখে আমি কয়েকটা শুধু রুল রেখেছি, একটু দেখে নাও। কি রেখেছে দেখো? স্ট্রেস দ্য ফার্স্ট সিলেবল অফ মোস্ট টু সিলেবল নাউন। অর্থাৎ দুটো সিলেবল যুক্ত যদি নাউন থাকে, নাউন বারবার বলছি শোনো, দুটো সিলেবল যুক্ত যদি কোনো নাউন থাকে তাহলে কি হয়? তাহলে সব সময় প্রথমের সিলেবলে জোরটা বেশি দেওয়া হয়। ঠিক আছে, স্ট্রেস আনস্ট্রেস করতে দিলে অনেক সময় তোমাদের অসুবিধা হয় বুঝতে, তো তোমরা কিন্তু এই তুক্কাটাও কাজে লাগাতে পারো, কিন্তু সব জায়গায় বারবার বলছি এটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়, বারবার এটা বলে দিলাম। বেশিরভাগ ক্ষেত্রে যখন দুটো সিলেবল যুক্ত কোনো নাউন পাই, প্রথমের সিলেবলে স্ট্রেসটা বেশি পড়ে। লাইক প্রিন্সেস, তো দেখো প্রিন্সেস যদি আমরা লিখি, প্রিন্সেস, দেখো প্রিন্সেস, তাহলে দেখো প্রিনে আমার জোরটা বেশি পড়ছে, and CESS এ আমার স্ট্রেসটা কম পড়ছে। অর্থাৎ প্রিনে কি হলো? জোরটা বেশি পড়লো, and সেসে কি হলো? স্ট্রেসটা কম পড়লো। প্রিন্সেস, তাহলে এইভাবে আমরা দিতে পারি। ঠিক আছে, আর একটা কি দেখতে পারি? প্রিন্সেস ছাড়াও আমার আর একটা কি বলে দিতে পারি? যেমন ধরো কান্ট্রি। ঠিক আছে, কান্ট্রি, দেখো CUN, কান, তারপর আবার ট্রি, তাহলে দেখো কানতে আমার জোরটা বেশি পড়ছে আর ট্রিতে আমার জোরটা কি হলো? কম পড়লো। তাহলে এরকম দুটো সিলেবল যুক্ত কোনো নাউন পেলে প্রথমের ক্ষেত্রে বেশিরভাগই কি হয়? জোরটা একটু বেশি দিয়ে আমরা ইউজ করে থাকি, উচ্চারণ করে থাকি। ওকে, অ্যান্ড তারপর দেখো সেম স্ট্রেস দ্য ফার্স্ট সিলেবল অফ মোস্ট টু সিলেবল অ্যাডজেক্টিভ। অর্থাৎ দুটো সিলেবল যুক্ত যদি কোনো অ্যাডজেক্টিভ আমরা ওয়ার্ড পাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখে থাকি প্রথম সিলেবলের ওপর স্ট্রেসটা বেশি পড়ে। যেমন ধরো পার্পল। ওকে, দেখি যদি লিখি পার্পল, তাহলে দেখো পার্পল, তাহলে পারের ওপর দেখো বেশি জোর পড়ছে, পার্পল, রাইট? ভালো করে দেখে নাও, পার্পল পড়লো তো বেশি জোর। তারপর দেখো আর একটা আমি লিখতে পারি কি, ধরো কেয়ারফুল। ওকে, দেখো কেয়ারে বেশি জোর পড়লো, ফুলে কম, কেয়ারফুল, তাহলে কেয়ারে দেখো স্ট্রেসটা বেশি পড়লো। তো মোটামুটি এগুলো তোমরা মাথায় রেখে কিন্তু যারা প্রথম সিলেবাসিফিকেশন শিখছো তারা এইভাবে ট্রাই করতে পারো, কোনটা স্ট্রেস কোনটা আনস্ট্রেস বেশি হচ্ছে সেটা তোমরা দেখে নিতে পারো। তারপর দেখো স্ট্রেস দ্য সেকেন্ড টু লাস্ট সিলেবল অফ ওয়ার্ডস দ্যাট এন্ড ইন SION and TION। অর্থাৎ এরকম যদি কোনো ওয়ার্ড পাই, আমরা কেমন ওয়ার্ড পাই? যদি তার শেষ হচ্ছে SION দিয়ে বা TION দিয়ে, তাহলে আমরা কি করব? সেকেন্ড টু লাস্ট মানে লাস্টের দিক থেকে যে সেকেন্ড, মানে লাস্টের ঠিক আগেরটায় আমার স্ট্রেস বেশি পড়বে। যেমন আমরা কি বলতে পারি? ড্রামাটিক। ওকে, সরি ড্রামাটিক তো IC হয়ে যাচ্ছে, না ড্রামাটিক হবে না, SION and TION দিয়ে আমি কি লিখতে পারি? ধরো কনক্লিউশন। ওকে, কনক্লিউশন লিখি,
কনক্লিউশন, কনক্লিউশন। তাহলে কনক্লিউশন হলে দেখো এটা হচ্ছে আমার শেষের সিলেবেল, লাস্ট সিলেবেল। তো লাস্ট সিলেবেলের আগে হচ্ছে আমার স্ট্রেসটা ক্লিউ এর উপর বেশি পড়ছে, কনক্লিউশন। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে? এইভাবে তোমরা কিন্তু একটু দেখে নিতে পারো। ওকে, অ্যান্ড তারপরে আমি দেখেছি, দেখো তারপরে হচ্ছে আছে stress the second to last syllable of words that end in IC। তাহলে এই যে আইসি পেয়ে গেছে, আমার মাথায় আইসি ঘুরছিল যে আমি লিখিনি, আইসিটা পরেই লিখেছি। যেমন ড্রামাটিক, তাহলে ড্রামাটিকটা এখন দেখে নি, ড্রামাটিক। তাহলে দেখো এই শেষের সিলেবেলটা দেখো আইসি, তার মানে এটা লাস্টের দিক থেকে সেকেন্ড, এই যে সেকেন্ড, তার মানে এটার উপর দেখো মাঠের উপর জোর বেশি পড়ছে, ড্রামাটিক। ঠিক আছে, ড্রামাটিক। ওকে, এইভাবে তোমরা কি করতে পারো, সিলেবিফিকেশন গুলো একটু বাড়িতে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, পরেরটা দেখে নি, trace the third from the last syllable of words that end in al, অর্থাৎ যে ওয়ার্ডের শেষে আমরা কি দেখব, al আছে। ঠিক আছে, তাহলে al থাকা কোনো ওয়ার্ড যদি পাই, তাহলে শেষের দিক থেকে যে থার্ড, শেষের দিক থেকে যে তৃতীয়, সেই তৃতীয় সিলেবেলের ওপর জোর বেশি আমরা দিয়ে থাকি। তাহলে এল যুক্ত আমরা একটা কথা আমরা বেশিরভাগই পড়ে থাকি, সেটা কি, প্র্যাকটিক্যাল। ওকে, তো প্র্যাকটিক্যাল দেখি, প্র্যাকটিক্যাল। তাহলে দেখো প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল। তাহলে শেষের দিক থেকে কোনটা লাস্ট হচ্ছে, কোনটা থার্ড হচ্ছে, কারণ থার্ড বলেছে। তাহলে প্র্যাকটিক্যাল। তাহলে এটা হচ্ছে শেষের দিক থেকে যদি দেখি ফার্স্ট, এটা শেষের দিক থেকে সেকেন্ড, অ্যান্ড এটা শেষের দিক থেকে থার্ড। তাহলে আমার কার ওপর জোর বেশি পড়ছে, প্র্যাকের ওপর, প্র্যাকটিক্যাল। কাল লাস্ট, টি হচ্ছে সেকেন্ড লাস্ট, তারপরে থার্ড, তাহলে কি হচ্ছে, প্র্যাক হচ্ছে। তাহলে প্র্যাকের ওপর আমার জোরটা বেশি পড়ছে। এইভাবে তোমরা একটু দেখে নিতে পারো জিনিসগুলো। আর একটা দেখো, স্ট্রেস দ্য থার্ড ফ্রম দ্য লাস্ট সিলেবেল অফ ওয়ার্ডস, এটা অফ হবে, একটু অফ করে নিও, টাইপিং মিস্টেক। ওয়ার্ডস দ্যাট এন্ড ইন CY, TY, PHY, GY, অর্থাৎ যে ওয়ার্ডগুলো শেষে CY বা TY পাচ্ছি বা PHY পাচ্ছি বা GY পাচ্ছি, সেই সব ওয়ার্ডের এই সেম জিনিসই ফলো হয়, অর্থাৎ লাস্টের দিক থেকে যে থার্ড, তার উপর জোর বেশি পড়ে। যেমন আমরা একটা ওয়ার্ড দেখে নিই, যেমন ধরো কি হতে পারে, ধরো আমি বলতে পারি সাইকোলজি, সাইকোলজি বলতে পারি। সাইকোলজি বলতে পারি। ঠিক আছে, তো সাইকোলজি আমরা যদি বলি, তাহলে সাইকোলজির ক্ষেত্রে কি হতে পারে, PHY। তাহলে দেখো PHY এর ওপর জোর বেশি পড়ছে, কারণ সাইকোলজি, GY, জি, দেখো সেন্টেন্স শেষ, ওয়ার্ড শেষ হচ্ছে GY দিয়ে, আর GYটা আমার কি হয়ে যাচ্ছে, ফার্স্ট। তারপর দেখো লো হচ্ছে সেকেন্ড, CHO কো হচ্ছে থার্ড, অ্যান্ড PHY হচ্ছে ফোর্থ, সাইকোলজি। তাহলে সেকেন্ড আমরা যে থার্ড এর উপর হচ্ছে আমার কি হবে, জোর বেশি পড়বে। যেমন আমরা কি বলছি, সাইকোলজি, অর্থাৎ দেখো আমার কোয়ের ওপর CHO, সাইকো, কোয়ের ওপর জোর বেশি পড়ছে, PHY, CHO, LOGY, অর্থাৎ সাইকোলজি, অর্থাৎ কোয়ের ওপর CHO তে জোর বেশি পড়ছে। তো মোটামুটি তোমরা এই জিনিসগুলো দিয়ে একটু দেখে নিতে পারো, ওয়ার্ডগুলো এইভাবে প্র্যাকটিস করতে পারো। যেমন ইউনিভার্সিটি, তাহলে দেখো ইউনিভার্সিটি, তাহলে কোনটাতে জোর পড়ছে, সেকেন্ড লাস্টের দিক থেকে যে থার্ড হচ্ছে, তার উপর কিন্তু জোরটা বেশি পড়ছে। তো মোটামুটি আমার যেটা মাথায় এলো এই মুহূর্তে এক্সাম্পল দাঁড়িয়ে, তো সেইগুলো আমি তোমাদের বলার চেষ্টা করলাম। আরো বেটার ওয়েতে যদি তোমরা চাও, আমি একটা চার্ট তোমাদের প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো মোটামুটি আমরা এখানে একটু টাইমটা দিয়ে দিলাম, যারা নতুন তাদের একটু সুবিধা হবে। তো চলো পরের পেজে আমরা চলে যাই। সিলেবেল তো আমরা জেনে নিলাম, ওকে। তো এবার চলে এলাম আমরা তার পরের মেম্বারকে, ফুট অথবা ফিট, ফুট অথবা আমরা ফিট বলতে পারি।
রাইট? কি বলতে পারি? ফিটও বলতে পারি। এবার চলো জেনে নিই ফিট কি নিয়ে তৈরি হয়। কি নিয়ে তৈরি হয়? ফিট তৈরি হচ্ছে সিলেবেল নিয়ে ফিট তৈরি হচ্ছে, অর্থাৎ তোমার আমি যে সিলেবিফিকেশন বললাম সেখানে ফিট তৈরি হয় দুটো সিলেবেল দিয়ে অথবা তিনটে সিলেবেল দিয়ে। ভালো করে শোনো, ফিট তৈরি হয় দুটো সিলেবেল দিয়ে অথবা তিনটে সিলেবেল দিয়ে। বোঝা গেল? তার মানে কি, আমি বারবার যখন মেনশন করে দিচ্ছি তার মানে দুটোর থেকে কম সিলেবেল দিয়ে কখনো ফিট বা ফুট হয় না, এবং তিনটের থেকে বেশি দিয়ে কখনো কি হয় না? ফুট বা ফিট হয় না। তাহলে কোনো ফিট আমাকে বানাতে গেলে দুটো সিলেবেল দিয়ে বানাতে হবে, না হলে আমাকে কি করতে হবে? তিনটে সিলেবেল দিয়ে বানাতে হবে। তো এই দুটো অ্যান্ড তিনটে সিলেবেল যুক্ত ফুটকেও আমরা কিছু নাম দিয়ে থাকি। যেমন এখানে দেখে নাও, আমি লিখে রেখেছি দুটো সিলেবেল দিয়ে যেসব ফিট তৈরি হয় তাদের কিছু নাম আছে, যেমন আই অ্যাম বা আয়াম্বিক। ওকে, নাম্বার 2 হচ্ছে ট্রকি, তারপর স্পন্ডি অ্যান্ড ফেরিক। ওকে, আমরা এই নামগুলোর সাথে পরিচিত, অ্যান্ড যারা পরিচিত এটা খুব ভালো মতো তাদের ক্লিয়ার থাকবে, অ্যান্ড যারা ভুলে গেছে জিনিসটা আমরা আস্তে আস্তে একটা একটা করে এটার ওভারভিউ নিয়ে নেব। তো সব ক্লাসে তো একসাথে দেওয়া সম্ভব নয়, আমি একটা একটা ক্লাসে এভাবে তোমাদের বোঝাতে থাকবো যে আমরা কোনটা আয়াম্বিক বলছি, কোনটা ট্রকি বলছি, কোনটা স্পন্ডি বলছি, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো তিনটে সিলেবেল যুক্ত যে ফিটগুলো থাকে সেগুলোকে আমি কি বলি? অ্যানাপেস্ট বা অ্যানাপেস্টিক, ডায়াক্রিক অ্যান্ড হচ্ছে অ্যামফিব্রাক। ওকে, এটা হচ্ছে আমাদের তিনটে সিলেবেল যুক্ত ফিটের ফ্যামিলি মেম্বারের নাম। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা জেনে নিলাম ফিট কি, একটা ওভারভিউ হয়ে গেল যে সিলেবেল নিয়ে ফিট, অ্যান্ড ফিট নিয়ে তৈরি হয় কি? ফিট নিয়ে তৈরি হয় মিটার। দুটো বানান লেখা আছে, ভালো করে দেখো, METRE। এই মিটার মানে কি? এটা বানান কিন্তু ভুল নয়, এটা যেমন তোমাদের ডেরিভেশন বলি যে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ অনুযায়ী METRE হচ্ছে মিটার, অ্যান্ড এটা হচ্ছে US ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আমরা METER মিটার কথাটা ইউজ করি। দুটোই ঠিক, ঠিক আছে, কোনোটাই ভুল নয় বানানে, এটা জেনে নিলাম। এবার মিটার তৈরি হচ্ছে কি দিয়ে? আমি বললাম ফিট দিয়ে। সিলেবেল দিয়ে তৈরি হচ্ছে ফিট, ফিট দিয়ে তৈরি হচ্ছে মিটার। অ্যান্ড কটা ফিট ব্যবহার করা হচ্ছে মিটার তৈরিতে, সেই অনুযায়ী মিটারকেও কিছু ক্লাসিফিকেশন করা হয়। যেমন ধরো মোনোমিটার। মোনোমিটার মানে বুঝতে পেরেছি আমরা মোনো সিলেবেল থেকে যে তার মধ্যে কি থাকবে? একটাই ফিট থাকবে, অর্থাৎ মোনোমিটার আমরা তাকেই বলবো যার মধ্যে কি থাকবে? একটাই ফিট থাকবে, মানে 1 ফুট। ওকে, তারপর কি? ডায়ামিটার, তার মানে কি কটা থাকবে? দুটো ফিট থাকবে। ট্রাইমিটার মানে 3টে ফিট থাকবে। টেট্রামিটার মানে 4টে ফিট যুক্ত মিটার। পেন্টামিটার মানে 5টা ফিট যুক্ত মিটার। হেক্সামিটার মানে 6টা ফিট যুক্ত মিটার। তারপর হচ্ছে হেপ্টামিটার, যেখানে 7টা ফিট দেখতে পাবো, ঠিক আছে, 7টা ফিট দেখতে পাবো। অ্যান্ড পাবো অক্টামিটার, যেখানে আমরা 8টা ফিট যুক্ত মিটার দেখতে পাবো। তাহলে বুঝতে পারলে ভার্স, একটা পোয়েমের ভার্স আমাকে পড়তে হলে কত সুন্দরভাবে আমরা এই ফ্যামিলিগুলোকে জেনে নেব, যাতে আমাদের সুন্দরভাবে আমরা কি করি? পোয়েট্রিটা পড়তে পারি। ওকে, তো চলো একটু আমরা প্রথমের যেটা দেখে নিই, ফ্যামিলি মেম্বারকে আই অ্যাম বা আয়াম্বিক মিটারটা, আয়াম্বিক ফুটটা কি? ওকে, আয়াম্বিক ফিট জানলে তার সাথে আমরা মিটারের নামটাও জেনে নেব। চলো একটু দেখে নিই আমরা। আচ্ছা, এবার দেখো আয়াম্বিক, ঠিক আছে, এটা কি লেখা আছে? আয়াম্বিক। তো আয়াম্বিকের দেখো আমি কি বললাম, আয়াম্বিকে আমরা কি পাচ্ছি? সেন্টেন্স অনুযায়ী আমরা দেখে নেব যে আয়াম্বিক আমরা কাকে বলছি। আগে একটু ধারণা নিয়ে নিই আয়াম্বিকটা কি। আয়াম্বিক আমরা তাকেই বলবো যেখানে আমরা কি পাবো? একটা আনস্ট্রেসড সিলেবেল পাবো অ্যান্ড একটা
স্ট্রেস সিলেবেল পাবো, কারণ জানি আয়াম্বিক মানে দুটো সিলেবেলের ফ্যামিলি, যখন সিলেবেল যুক্ত ফিটের ফ্যামিলি যখন, এর মধ্যে দুটোই সিলেবেল থাকবে। কিন্তু সিলেবেলের ধরনটা কি হবে সেটা আমরা জেনে নিলাম কি, যে এটার একটা কি থাকবে, প্রথমে থাকবে একটা আনস্ট্রেসড সিলেবেল, অ্যান্ড তার পরেরটা কি থাকবে, স্ট্রেসড সিলেবেল। ঠিক আছে, তাহলে একটা আনস্ট্রেসড সিলেবেল থাকবে প্রথমে, তারপরেই থাকবে একটা স্ট্রেস সিলেবেল। তো এটার কম্বিনেশনকে আমরা আয়াম বা আয়াম্বিক বলে থাকি। ঠিক আছে, আয়াম্বিক ফুট বলে থাকি। তো এটা আমরা সিম্বল আমরা জানি, তার মানে আয়াম্বিক ফুটের সিম্বল কেমন হবে, লাইক দিস। এটা হবে আমাদের কি আয়াম্বিক ফুট বা আয়াম্বিক ফিটের সিম্বল, মানে আনস্ট্রেসের সিম্বল দেন স্ট্রেসের সিম্বল। বোঝা গেল? তাহলে চলো আমরা সেন্টেন্স দিয়ে দেখে নিই যে এই যে সেন্টেন্সটায় কটা ফিট আছে, এবং যে কটা ফিট থাকবে সেটা অনুযায়ী মিটারও হবে, অ্যান্ড কি ফিটে লেখা আছে, কোন ফিট, তো সেটাও আমরা একটু দেখে নেব। চলো, I think that I shall never see। তাহলে নাম্বার 1টা আমরা আগে একটু করে নিই, তারপর নাম্বার 2 যাব। তাহলে এখানে প্রথমে আমার কাজ কি হবে, প্রথম যেটা শিখে এসেছি সেটাই আমি করব। কি করব? সিলেবেল ভাগ। তাহলে দেখো আই মানে হচ্ছে একটা সিলেবেল, ঠিক আছে। তারপর দেখো থিঙ্ক, আই থিঙ্ক, থিঙ্ক একসাথে উচ্চারণ করছি, একটাই কিন্তু ভাওয়েল সাউন্ড পাচ্ছি, তার মানে এখানেও একটা সিলেবেল। তারপর দেখো আই থিঙ্ক দ্যাট, দ্যাটেও কটা ভাওয়েল সাউন্ড পাচ্ছি, একটা, তাহলে একটা সিলেবেল। দ্যাট আইও হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড। তারপর শ্যাল, শ্যালও দেখো একটা ভাওয়েল সাউন্ড, কিন্তু নেভার অর্থাৎ দুটো ভাগ হয়ে গেছে, নেভার, তাহলে নে অ্যান্ড এটা এইভাবে একটু গ্যাপ দিয়ে লিখবো ভর, অর্থাৎ কটা পেলাম, দুটো। ঠিক আছে, তারপর দেখো সি, আবার সি হচ্ছে একটা সিলেবেল। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কটা সিলেবেল আছে এই সেন্টেন্সটার, যদি একটু কাউন্ট করি তাহলে কটা সিলেবেল পাবো এই সেন্টেন্সটার, টোটাল 8টা সিলেবেল পাচ্ছি, 8 সিলেবেল। এইভাবে তোমরা কিন্তু সিলেবেল ভাগ করে কাউন্ট করে নেবে। ঠিক আছে, এবার দেখো আমাদের সেকেন্ড কাজ হচ্ছে স্ট্রেস সিলেবেল আনস্ট্রেস সিলেবেলকে আইডেন্টিফাই করা। তাহলে দেখো আমাকে স্ট্রেস কম দিতে হচ্ছে, তাহলে তার মাথায় আমি আনস্ট্রেসে সিম্বল দিলাম। আই থিঙ্ক, থিঙ্কে দেখছি আমার সিলেবেল যে স্ট্রেসটা আমরা দিচ্ছি তার সিলেবেলে আমরা স্ট্রেস বেশি পড়ছে, তাই আমি এখানে কি দিলাম, স্ট্রেসের সাউন্ডের সিম্বল দিলাম। দেন দেখো দ্যাট, আই থিঙ্ক দ্যাট, দ্যাট তাড়াতাড়ি আবার উচ্চারণ হচ্ছে তাই আনস্ট্রেস। তারপর দেখো দ্যাট আই, তাহলে দ্যাটের থেকে আই এর আবার কি হচ্ছে, স্ট্রেস বেশি পড়ছে, তাই স্ট্রেস বেশি মার্কস দিয়ে দিলাম। তারপর দেখো শ্যাল, শ্যাল আবার অল্প, এখানে আমি আবার সিলেবেল ভাগ করে নিয়েছিলাম, নেভার, নেভার, তাহলে কি হচ্ছে আই শ্যাল হয়ে গেল নেভার, তাহলে নে হচ্ছে কম স্ট্রেস, ভরে হচ্ছে বেশি স্ট্রেস। ঠিক আছে, নেভার, তারপর কি আই শ্যাল নেভার, এন্ড দেন কি পড়ছে, আবার কি করছে, নেভার, নেভার, নেতে বেশি পড়ছে, নেভার, তাহলে নেভার সি। দেখো ভালো করে পড়ো, আই শ্যাল দ্যাট আই শ্যাল নেভার সি, নে বেশি পড়ছে, ভরে কম পড়ছে, নেভার সি। তাহলে কিভাবে পড়লাম, আই থিঙ্ক দ্যাট আই শ্যাল নেভার সি। তাহলে দেখো কি সুন্দর ভাগ হলো, একবার স্ট্রেস কম পড়ছে, একবার বেশি পড়ছে। এবার আমরা এখানে তো দেখেই এসেছি যে একটা স্ট্রেস কম আর একটা স্ট্রেস যদি বেশি পড়ে তাহলে সেই কম্বিনেশনকে আমি একটা ফুট বানাতে পারি, এন্ড সেটা কি হয়, আয়াম্বিক ফুট হয়, তাই তো। তাহলে আই থিঙ্ক দ্যাট আই শ্যাল নে, একটা ভাগ তো দিয়ে দিয়েছি, সি, তাহলে কটা ভাগ হলো, একটা, দুটো,
অ্যান্ড 4টে, তাহলে 4টে ফিট পেলাম। তাহলে 4টে ফিট থাকলে কি মিটার হয়? ফিট, 4টে ফিট দিয়ে যে মিটার তৈরি হয় সেটাকে কি বলে? সেটাকে বলে, বলো, টেট্রামিটার, রাইট? তাহলে কি হবে এটা? আয়াম্বিক টেট্রামিটার। কারণ ফিটের নাম তো জেনে নিলাম, আনট্রেস অ্যান্ড স্ট্রেস আছে, তাই জন্য এটাকে কি নাম দিলাম? আয়াম্বিক টেট্রামিটার। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এইভাবে কিন্তু আমরা এটা করে নিতে পারি। ঠিক আছে, তাহলে আজকে যেহেতু আমি তোমাদের সাথে কোঅর্ডিনেশন করে বোঝাচ্ছি, তাই একটু আমার সাথে কোঅপারেট করো। এরপরে যখন আমার এই ফ্লুয়েন্সিটা এসে যাবে তখন আমি কি করব, আরো ভালোভাবে, আরো মানে শর্টে তোমাদের অনেক কিছু জিনিস শেখাতে পারবো। তা দেখো, বাট আই হাং অন লাইক দ্যাট, তাহলে এটাও আমরা কিভাবে করতে পারি? এটাও দেখো, বাট এটাও আমরা এইভাবে লিখে নেব। বাট মানে আমরা একটা সিলেবেল সাউন্ড পাচ্ছি, আইও একটা সিলেবেল সাউন্ড পাচ্ছি, হাং, হাং, হাংও একটা সিলেবেল সাউন্ড পাচ্ছি, অনেও কি করছি, একটা সিলেবেল সাউন্ড পাচ্ছি। ঠিক আছে, বাট আই হাং অন লাইক, লাইক, তারপর কি আছে দেখো, লাইক ডেট, তাই তো? আই হ্যাং অন লাইক ডেট তো হবে না, আই হ্যাং অন লাইক হবে না বাবা, এটা টিল করে নাও, নাহলে কোনো মানে হচ্ছে না। আই হ্যাং অন, টিল করে নাও, টিল হলে তাহলে এটা মানে হচ্ছে টিল, তারপর ডেথ। বাট আই হ্যাং অন টিল ডেথ। ঠিক আছে, এবার একটু উচ্চারণ করে দেখি কটা সিলেবেল পেলাম? 1 2 3 4 5 6, টোটাল সিলেবেল সংখ্যা কটা? 6টা। ঠিক আছে, এবার দেখো আমরা কিভাবে ভাগ করছি। বাট আই, তাহলে বাটে দেখো আমার স্ট্রেস কম পড়ছে, আই এর বেশি পড়ছে, বাট আই হাং অন, তাহলে হাং অন, তাহলে দেখো হাং অন টিল ডেথ, টিল তাড়াতাড়ি উচ্চারণ হলো, ডেথ দেখো একটু স্ট্রেস বেশি পড়লো, তাহলে টিল ডেথ। তাহলে এটাকেও আমরা দুটো দুটো করে ভাগ করে নিলাম, কারণ আমরা দেখছি একটা আনস্ট্রেস পাচ্ছি, একটা স্ট্রেস পাচ্ছি, কম্বিনেশন আয়াম্বিক, রাইট? তাহলে বাট আই হাং অন টিল ডেথ, তাহলে কটা হলো? একটা, দুটো, আর এটা হলো 3টে। তাহলে আমরা 3টে ফিট যুক্ত যে মিটার পাই, তাহলে আমরা তাকে কি বলি বলো? ট্রাইমিটার, রাইট? তাহলে এটাকে কি বলবো? আয়াম্বিক ট্রাইমিটার। ঠিক আছে, আশা করলাম যে এইটুকু যে আমি জিনিসটা রাখলাম তোমাদের কাছে সম্পূর্ণ বোঝাতে পারলাম। এরপর সব থেকে বেশি আমরা জানি কেন আমি প্রথমে আয়াম্বিক নিলাম, বেশিরভাগ শেক্সপিয়ারের যে সনেটস আছে সেটা কিন্তু বেশিরভাগ তিনি আয়াম্বিক মিটারে লিখতে তিনি পছন্দ করতেন। অ্যান্ড বেশিরভাগ আমরা যা লেখা দেখব লিটারেচারে বেশিরভাগ আয়াম্বিক পেন্টামিটার মানে ব্যবহার করা হয়। তো পেন্টামিটার কোনটা বা কিভাবে এক্সাম্পল দিয়ে আমরা আয়াম্বিক পেন্টামিটার, এরপর থেকে আমি দেখে নেবো এর পরের ক্লাসে। ঠিক আছে, এর পরের ক্লাসে এই কন্টেন্ট থাকবে পেন্টামিটার সম্পর্কে, কারণ পেন্টামিটার বেশি ইউজ হয়ে থাকে আয়াম্বিক পেন্টামিটার। এবং বাদবাকি যেগুলো আছে টকি, স্পঞ্জি, ফেরিক, এগুলো আমরা দেখবো। অ্যান্ড তারপরে 3টে সিলেবেল যুক্ত যে ফিট হয় সেগুলো আমরা দেখে নেব। ঠিক আছে, সো আজকে আমি এইটুকুই রাখলাম প্রথম ক্লাস। আমি বুঝতে পারছি না তোমাদের রেসপন্স কি আসবে, বাট যতটুকু আমি পেরেছি তোমাদের একটা ক্লাসের মধ্যে অনেক কিছু বোঝাবার চেষ্টা করেছি। হয়তো ছোট্ট ভুল ত্রুটি হতে পারে, তোমরা সেগুলো একটু ইগনোর করে যেও। অ্যান্ড এরপরে তোমরা স্মুথলি যদি ক্লাস পেতে চাও তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও যে তোমাদের এই সিরিজগুলো কেমন লাগছে। তাহলে আমি তোমাদের রেসপন্সের ওপর ডিপেন্ড করে আমি পরপর এরকম কিছু টপিক দিতে থাকবো। হ্যাঁ, সেটা প্রত্যেক দিন হবে না, বাট আমি উইকে এরকম দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।